করতে পারবো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো বলো। স্যার গ্লোবালাইজেশনের ফ্যাক্টরটা স্যার কি কি স্যার একটু যদি ডাইমেনশন কালকে পড়ানো হয়েছিল কিন্তু ফ্যাক্টর গুলা কি কি স্যার এটা পড়ানো হয়নি। আচ্ছা আমি একটু বলি, ফ্যাক্টরস গুলো আমি ইচ্ছা করেই পড়াই নাই। ফ্যাক্টরস গুলো হয়তো পরীক্ষায় আসার সম্ভাবনা কম, ইচ্ছা করে পড়াই নাই। আরেকটা কারণ হচ্ছে, একটা জিনিস গ্লোবালাইজেশনের ফ্যাক্টরস বা কজেস এবং ডাইমেনশনস বা কনসিকুয়েন্সেস যাই বলো, মানে নর্মালি কোনো একটা জিনিসের কজেস আর ইম্প্যাক্ট দুই জিনিস হয়। বাট গ্লোবালাইজেশনের ক্ষেত্রে কজেস আর ইম্প্যাক্ট দুইটা আসলে মানে ওভারল্যাপ করে যায়। সো দুইটা ওভারল্যাপ করে যায় কিরকম? ধরো গ্লোবালাইজেশনের কজেস হিসেবে আমরা বলতেছিলাম যে, বা ইম্প্যাক্ট হিসেবে বলতেছিলাম যে, টেকনোলজিক্যাল ইনোভেশন বা অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এই এই জিনিসটা হচ্ছে গ্লোবালাইজেশনের একাধারে কজ বা ফ্যাক্টরস। আবার এই জিনিসটা গ্লোবালাইজেশনের ইম্প্যাক্ট বা ডাইমেনশনস। যেমন গ্লোবালাইজেশনের মেইন বিষয়টা হচ্ছে যে ফ্রি ফ্লো অফ বা ক্রস কান্ট্রি ফ্লো হবে, প্রোডাক্ট হোক মানুষ হোক যাই হোক। এই জিনিসগুলো যেমন পসিবল হয়েছে টেকনোলজিক্যাল ইনোভেশনের ফলে বা অ্যাডভান্সমেন্টের ফলে, আবার সেম ভাবে গ্লোবালাইজেশন হওয়ার ফলেও এই জিনিসগুলো অনেক বেশি স্প্রেড আউট হয়েছে। ধরো আজকে টেকনোলজির ফাস্টনেস বা অ্যাক্সেলারেশনের ফলে গ্লোবালাইজেশন জিনিসটা পসিবল হয়েছে। ফ্রি ফ্লো অফ ইকোনমি বা ফ্রি ফ্লো অফ প্রোডাক্ট হচ্ছে। আবার আজকে ফ্রি ফ্লো অফ প্রোডাক্ট হচ্ছে বলে টেকনোলজি গুলো অনেক বেশি অ্যাডভান্সমেন্ট হচ্ছে, আমরা অন্য আরেক দেশের টেকনোলজি সম্পর্কে জানতে পারতেছি। আমার কথাটা বুঝছো? মানে স্যার সবকিছু ফ্লো এর উপর ডিপেন্ড করতেছে, মানে ফ্লো সবকিছু বাড়তেছে ফ্লো এর এর মানে উপর, সবকিছু তো টেকনোলজির ফ্লো এর ইয়েগুলো উপর ডিপেন্ড বাড়তেছে। করতেছে তা না, বাট গ্লোবালাইজেশনের মানে কি কনসেপ্ট হচ্ছে ফ্রি ফ্লো অফ, মানে এভরিথিং। ধরো প্রোডাক্ট হোক মানুষজন হোক, মানে ক্রস কান্ট্রি ফ্লো যেটা। এখন এই ক্রস কান্ট্রি ফ্লোটা গ্লোবালাইজেশনের ফলে হচ্ছে, আবার এই ক্রস কান্ট্রি ফ্লো এর ফলেও গ্লোবালাইজেশনটা আরো ত্বরান্বিত হচ্ছে। সো এই যদি তুমি সবগুলা জিনিসকে যদি ক্রস কান্ট্রি ফ্লো এর মধ্যে ফেলো, যেমন অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি, আজকে টেকনোলজি এতদূর আগাইছে বলে গ্লোবালাইজেশন নামক জিনিসটার উদ্ভব করতে পারছে মানুষজন। এখন গ্লোবালাইজেশন হওয়ার ফলে আলটিমেটলি কি হয়েছে? ক্রস কান্ট্রি ফ্লো হচ্ছে। যেহেতু ক্রস কান্ট্রি ফ্লো হচ্ছে, তার মানে কিন্তু টেকনোলজিটা আরো বেশি অ্যাডভান্স হচ্ছে। কারণ ধরো ইউএস এর টেকনোলজি এখন বাংলাদেশ ইউজ করতে পারতেছে, কিসের জন্য পারবে? কারণ গ্লোবালাইজেশনের ফলে ক্রস কান্ট্রি ফ্লো হচ্ছে। তো তার মানে হচ্ছে, প্রথমত গ্লোবালাইজেশন জিনিসটা আসছে টেকনোলজির ইনভেনশনের ফলে। আবার গ্লোবালাইজেশন যখন রান হয়ে গেছে, তখন আবার টেকনোলজিটার অ্যাডভান্সমেন্ট হইতে সুবিধা হয়ে গেছে। এখন এটা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই এই জিনিসটা হচ্ছে। সো গ্লোবালাইজেশনের তুমি ফ্যাক্টরস বলো আর কনসিকুয়েন্সেস বলো, দুইটা জিনিস একই কনসেপ্ট, একটা আরেকটাকে ইন্টারডিপেন্ড, মানে একটা আরেকটাকে ওভারল্যাপ করে, এই আর কি, মার্চ করে যায়। মানে আমি বুঝাইতে পারছি না পেঁচানো হয়েছে জিনিসটা, সেটা বলো, মানে ক্লিয়ার না হলে তুমি বলতে পারো। না স্যার বুঝছি স্যার, একটা একটা সমানুপাতিক আর কি, মানে হ্যাঁ, দুইটাই একটা একটা দুইটা দুইটা রিজন। সমানুপাতিক বলা যায়। হ্যাঁ হ্যাঁ, জিনিসটা হচ্ছে টেকনোলজির ফলে গ্লোবালাইজেশন হয়েছে, আবার গ্লোবালাইজেশনের ফলে টেকনোলজি ডিসেমিনেশন হয়েছে, এই আর কি। জি স্যার, থ্যাংক স্যার। ঠিক আছে, মানে এই ওখানে ফ্যাক্টরস দেখবা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আছে, অনেক কিছুই আছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে আস্তে আস্তে গ্লোবালাইজেশন হয়েছে। এখন আবার গ্লোবালাইজেশন হওয়ার ফলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা আরো অনেক বেশি ডেভেলপ করতেছে, এই আর কি। আচ্ছা, আমরা আরেকটা নতুন চ্যাপ্টার আজকে শুরু করতে যাচ্ছি, এটা হচ্ছে ক্রাইম এন্ড ডেভিয়েন্স। আমি একটু দ্রুত যাব, বাট কারো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে করবা। ক্রাইম এই কনসেপ্টটা তোমাদের কাছে, আমরা সবাই এটার সাথে অনেক বেশি ফ্যামিলিয়ার, বাট ডেভিয়েন্স ওয়ার্ডটার সাথে আমরা একটু কম ফ্যামিলিয়ার। সো ক্রাইমের একটা ডেফিনিশন এখানে দেখি। Crime is an action or omission that constitutes an offense that may be prosecuted by the state and is punishable by law. মানে বলতেছে এমন কোন অ্যাকশন, মানে এমন কোন কাজ যেটা তুমি করছো, অর অমিশন অথবা করো নাই, যেটা অফেন্স হিসেবে কনস্টিটিউট হয় এবং চাইলে সেটার এগেইনস্টে প্রসিকিউশন করা যায়, মানে মামলা করা যায়, এবং দ্যাট ইজ পানিশেবল বাই ল। পৃথিবীতে এমন অনেক কাজ আছে যেটা করলে সেটার এগেইনস্টে মামলা হইতে পারে এবং সেটা পানিশেবল বাই ল। যেমন ধরো চুরি, ডাকাতি, মার্ডার, হোয়াটএভার, এগুলো।
আবার এমন অনেক জিনিস থাকতে পারে যেটা তুমি অমিট করে গেছো, করো নাই, যেটার কারণে তোমার শাস্তি হইতে পারে, এরকম কিছু আছে? এরকম কিছু আছে যেটা তুমি করো নাই বা বাদ দিলে শাস্তি হইতে পারে? ট্রাফিক আইন না মানা, কি না হইলে? ট্রাফিক আইন না মানলে। ট্রাফিক আইন না মানলে, হ্যাঁ তুমি ধরো ট্রাফিক আইন মানোনি, মানে এটা তুমি রুল ব্রেক করছো, মানে একটা কিছু করছো, এটা অ্যাকশনের পর্যায়ে পড়ে, বাট কোনো একটা জিনিস অমিট করে গেছো, তুমি বাদ দিয়ে দিছো, করো নাই, এরকম। ধরো তুমি কি বলবো, ট্যাক্স দাও নাই, সো এটা হচ্ছে একটা কাইন্ড অফ অমিশন, তুমি ট্যাক্স দাও নাই, সো এটা হচ্ছে একটা ক্রাইম। তার মানে এমন কোনো কাজ তুমি করছো বা করো নাই যেটার এগেইনস্টে মামলা হতে পারে এবং দ্যাট ইজ পানিশেবল বাই ল। আর ডেভিয়েন্স হলো, তোমরা ফিজিক্সে বা কোথাও ডেভিয়েশন পড়ছো না? ডেভিয়েশনের বাংলা কি? বিচ্যুতি। বিচ্যুতি মানে কি জিনিস? স্যার সাধারণত স্যার ওইটাকে আমরা ধরতে পারবো না স্যার, ক্রাইম ধরতে পারবো না। যেমন স্যার আমরা অনেক সময় ওই সামাজিক ভাবে স্যার বেয়াদবি ধরি স্যার, ওইটা হতে পারে। হ্যাঁ ঠিক আছে, ডেভিয়েশন মানে বিচ্যুতি বলতে যে কোনো কিছু থেকে সরে যাওয়া, যেটা অবক্ষয়। অবক্ষয়, হ্যাঁ। সো ডেভিয়েন্স মানে হলো যে এটার এগেইনস্টে এমন একটা কাজ তুমি করতেছো যেটার এগেইনস্টে ফর্মাল কোনো ল নাই, বাট তুমি যেই পার্টিকুলার সোসাইটিতে বিলং করতেছো ওই পার্টিকুলার সোসাইটির একসেপ্টেড স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার বা আমরা কি যেটা নর্ম বলি সেটার ভায়োলেশন হইল। এখন এটা ধরো যেমন আমার সোসাইটিতে তুমি আমি ধরো একজন টিচার যদি ক্লাসরুমে ঢুকে তুমি তখন দাঁড়াচ্ছ, অথবা তুমি টিচারকে সালাম দিচ্ছ, অথবা একটা চায়ের দোকানে বসে তুমি সিগারেট খাচ্ছ, কিন্তু একজন মুরব্বী যাওয়ার পরে তুমি তাকে বসে উঠে, মানে গ্রামের একজন মুরব্বী গেছে তুমি তাকে উঠে বসতে দিলা। তো এই যে জিনিসটা, এটা কিন্তু এটার এগেইনস্টে কিন্তু কোনো ল নাই যে তোমাকে এটার এগেইনস্টে পানিশমেন্ট কোথাও লেখা আছে, বাট তুমি এটা না করলে যেটা বলবে বেয়াদবি। সো এই যখন ভায়োলেশন অফ accepted standards of the society in terms of behavior এবং অথবা নর্মস এর ভায়োলেশন হয় তখন সেটাকে বলা হয় ডেভিয়েন্স। এখন এই ক্রাইম আর ডেভিয়েন্স জিনিসটা সোসাইটি ভ্যারি করতে পারে। যেমন এমন অনেক সোসাইটি আছে যেখানে তুমি যেখানে সেখানে থুতু ফেললে বা ময়লা ফেললে পুলিশ ধরে নিয়ে যাবে, কারণ ওটার এগেইনস্টে তাদের ল আছে, সো সেটা তাদের জন্য হচ্ছে ক্রাইম। আমার সোসাইটিতে কিন্তু এই ধরনের কোনো ল নাই, সো আমার সোসাইটিতে ক্রাইম ইভেন ডেভিয়েন্স এর পর্যায়ে পড়ে না। ধরো আবার আমার যদি আমার সোসাইটির কথা বলি, যেমন ওয়েস্টার্ন কান্ট্রিজ বা ডেভেলপড কান্ট্রিজে সেখানে টিচারকে হয়তো প্রফেসরকে হয়তো নাম ধরে ডাকতেছে, মিস্টার অমুক বলে নাম ধরে ডাকতেছে, প্রফেসর অমুক নাম ধরে ডাকতেছে। এখন তুমি কি আমার ইউনিভার্সিটিতে এসে নাম ধরে ডাকতে পারবা না, কারণ আমার সোসাইটি সেটা অ্যালাউ করে না। এটা হচ্ছে সোসাইটি টু সোসাইটি ভ্যারি করে, এক সোসাইটির জন্য সেটা ক্রাইম হইতে পারে, আরেক সোসাইটির জন্য সেটা ডেভিয়েন্স হতে পারে, আবার কিছুই না হতে পারে। সো ক্রাইম আর ডেভিয়েন্স এর মধ্যে যদি আমি ডিফারেন্স খুঁজতে যাই, মেইনলি হচ্ছে ক্রাইমটা হলো ভায়োলেশন অফ ফর্মাল ল, এই যে ফর্মাল ক্রিমিনাল ল, এটা হচ্ছে ক্রাইম। আর ডেভিয়েন্স হচ্ছে ভায়োলেশন অফ নর্মস বা রুলস অফ সোসাইটি। ডেভিয়েন্স ইজ নট নেসেসারিলি পানিশেবল, বাট ক্রাইম ইজ পানিশেবল। এই হচ্ছে দুটার মধ্যে একটা ডিফারেন্স কিছু। এই গেল ক্রাইম আর ডেভিয়েন্স। এরপরে আসতেছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম, এটার সাথে আমরা সবাই ইন্ট্রোডিউস। সাইবার ক্রাইম হচ্ছে এমন একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যেটা কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে করা হয় বা থ্রু অনলাইন নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে করা হয়, এটা হচ্ছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইমের এখানে একটা সুন্দর ডেফিনিশন দেওয়া আছে, তোমরা চাইলে পড়তে পারো। আমরা সাইবার ক্রাইমের যদি কিছু টাইপস দেখি, যেমন হ্যাকিং। হ্যাকিংটা কি? হ্যাকিং হচ্ছে তুমি কারো একজনের মানে গেইনিং অ্যাক্সেস ইনটু সামওয়ান আদার্স অ্যাকাউন্ট উইদাউট দ্য পারমিশন অফ দ্য ওনার অফ দ্যাট অ্যাকাউন্ট। মানে কোনো একটা অ্যাকাউন্টে তুমি অ্যাক্সেস নিচ্ছ বাট ওই অ্যাকাউন্ট হোল্ডারের পারমিশন ছাড়া। স্প্যামিং হলো মানে কি ফ্লাডিং অফ সেম মেসেজেস টু মেনি রিসিভার্স। এবং স্প্যামিং এর সাথে আরেকটা জিনিসের মিল আছে, সেটা হচ্ছে ইমেল স্পুফিং।
তোমরা কি আমার স্লাইড দেখতেছো? জি স্যার। জি স্যার। Okay. Spamming or email spoofing is a kind of same thing. Email spoofing or ওইরকম flooding of same messages to many receivers, but it's normally through email from a fake sender address. মানে ধরো এরকম দেখবা সকালবেলা ঘুম থেকে উঠে দেখবা যে তোমার ইমেল আসছে যে তুমি $1 বিলিয়ন তুমি একটা অ্যাওয়ার্ড দিচ্ছ, তোমার লটারিতে পাইছো। তুমি খুঁজে গিয়ে দেখবা যে তোমার আরো 10টা ফ্রেন্ড এরকম পাইছে, বাট কে পাঠাইছে ওই সেন্ডার অ্যাড্রেস খুঁজতে গেলে তুমি কিছুই পাবে না। সো এগুলো হচ্ছে ইমেল স্পুফিং। আর স্প্যামিং অফ কাইন্ড অফ সেম থিং, বাট এটা আসলে ফেক সেন্ডার অ্যাড্রেস হয় তা না, বাট এখানে মেসেজটাই মানে একই মেসেজ অনেকে তোমারে পাঠায়। ধরো ওই যে লটারিটা যে তুমি পাইছো এটা কিন্তু তোমার কোনো ফ্রেন্ড তোমারে পাঠায় নাই, বাট স্প্যামিংটা কি, ধরো অনেক সময় বলে যে অমুক সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে অমুক দিন, বা এখন ফেসবুকে সবার অ্যাকাউন্ট ক্লোন হচ্ছে, এগুলা বলে দেখবা সবাই তোমার মেসেজ পাঠাচ্ছে, বা অনেকে পাঠায় যে এই মেসেজটা আরো 10 জনরে পাঠান নয়তো আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে। এই যে এই টেক্সট গুলো এগুলো হচ্ছে কাইন্ড অফ স্প্যামিং। এরপরে হলো স্প্রেডিং ভাইরাস। ভাইরাস কি, এক কথা ভাইরাস ইজ এ ফার্স্ট অফ অল ভাইরাস ইজ এ কম্পিউটার কি, ভাইরাস প্রথমত কম্পিউটার প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস ইজ এ কম্পিউটার প্রোগ্রাম দ্যাট ইনভেডস অ্যানাদার প্রোগ্রাম, মানে এমন একটা প্রোগ্রাম যেটা অন্য আরেকটা প্রোগ্রামকেও আক্রমণ করে। আচ্ছা, এরপরে আসতেছে পর্নোগ্রাফি। এটা আসলে ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে বেশি প্রিভ্যালেন্ট, বাট irrespective of age, gender, even countries, not only in developing or developed countries, মানে সব ধরনের কান্ট্রিজ এর সব ধরনের এইজের মানুষের মধ্যে এটা এপিডেমিক ফর্মে আছে। এরপরে সাইবার স্টকিং। সাইবার স্টকিং হচ্ছে অনলাইন হ্যারাসমেন্ট। অনলাইন হ্যারাসমেন্ট মানে তুমি কাউকে পার্সোনালি ফেস টু ফেস ডিস্টার্ব করতে পারতেছো না, কাউকে থ্রেট করতে পারতেছো না, কাউকে ঝামেলায় ফেলতে পারতেছো না, তখন তুমি তাকে অনলাইনে হ্যারাস করা স্টার্ট করলা, এটা হচ্ছে সাইবার স্টকিং। এরপরে ম্যালিশিয়াস সফটওয়্যার, এগুলা কাইন্ড অফ ভাইরাস। তোমরা আসলে এগুলো আরো ভালো বুঝবা। ধরো এরকম অনেক অ্যাপস পাওয়া যায়, বা ফেসবুকে দেখবা অনেক মানে অ্যাপস এর মতো করে গেমস এর মতো করে দেয় যে এখানে ক্লিক করে দেখুন মনে মনে আপনার উপরে কে ক্রাশ খাইছে, বা এখানে ক্লিক করে দেখুন আপনি মনে মনে কতটা সরল, বা এই ধরনের যেই মানে ফিচার্স গুলা নিয়ে আসে। তো দেখা যায় তোমার ফেসবুক দিয়ে লগ ইন করতে হয়, অথবা এরকম অনেক সফটওয়্যার বা অ্যাপস পাওয়া যায় মানে প্লে স্টোর ছাড়াও, যেখানে তোমার খুব লোভনীয় বলা হয় যে না এই অ্যাপস এর মাধ্যমে তুমি এত কিছু করতে পারবা। সো ওই অ্যাপস এ দেখা গেল ইনস্টল করতে গেলে তোমারে বললো যে সাইন ইন করতে হবে ইমেল আইডি দিয়ে। এখন ওটা দিয়ে সাইন ইন করতে গেলে দেখা গেল তার কাছে সব পাসওয়ার্ড চলে গেল। এগুলো হলো কাইন্ড অফ ম্যালিশিয়াস সফটওয়্যারস। ইমেল স্পুফিং এর কথা আমরা বললাম। এরপরে আসতেছে আইডেন্টিটি থেফট। আইডেন্টিটি থেফটটা আসলে মানে ডেভেলপড কান্ট্রিজে বেশি প্রচলিত, ওদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকে, এরপরে ক্রেডিট কার্ড থেকে যদি চুরি হয়, বা এই যে ধরো আমরা বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতেছি সেখানে তোমার আইডেন্টিটিটা হয়তো চুরি হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো হচ্ছে আইডেন্টিটি থেফট, ডিজিটাল আইডেন্টিটি থেফট। ফাইনালি হচ্ছে পাইরেসি। পাইরেসি আসলে আমরা যদি কেউ বলি যে আমরা কখনোই সাইবার ক্রাইমের সাথে জড়িত না, বাট আমরা কেউ না কেউ কোনো না কোনো ভাবে সাইবার ক্রাইম, কোনো না কোনো সাইবার ক্রাইমের সাথে জড়িত। একদমই যদি কেউ কোনোটার সাথে জড়িত না হয়, অ্যাটলিস্ট পাইরেসির সাথে আমরা জড়িত। কারণ আমার ফোনে যেই গান আছে, আমার ফোনে যেই ভিডিওস আছে, এগুলা একটাও অথরাইজড কোনো পার্সনের কাছ থেকে অনুমতি নিয়ে বা অথরাইজড কোনো পার্সনের কাছ থেকে কিনে নেওয়া না। সো এগুলো হচ্ছে পাইরেটেড। এই গেল টাইপস অফ সাইবার ক্রাইম। এরপরে আমরা আসতেছি বার্টনের অ্যানোমি থিওরি অফ ক্রিমিনাল বিহেভিয়ার। আমরা একটু একজনের থিওরিটিক্যাল পার্সপেক্টিভ দেখবো যে ক্রাইম এন্ড ডেভিয়েন্স। আমরা মূলত 3 জনেরটা দেখবো আজকে, এটা শেষ করতে পারলে হয়তো আরেক দিনে 2টা দেখবো, এই আর কি। আচ্ছা ভালো কথা, তানভীর তোমাদের কি নেক্সট উইকের পরে নাকি আরেকটা উইক ক্লাস হবে? তানভীর বা সাজিদ কেউ আসো? জি স্যার, আছি স্যার। আচ্ছা তোমাদের যদি ক্লাস হয়, তোমাদের রবিবারে কোন সময়টা একটু ফাঁকা আছে? আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে আমি আসলে
সোমবার থেকে বৃহস্পতিবার আমার নিজের রবিবার 12টায় স্যার। ওহো, রবিবার 12টায় হচ্ছে আমার ডব্লিউ মানে 10টা একটা ক্লাস, 12টা একটা ক্লাস, এই সময় ছাড়া আর কোনো ফাঁকা আছো? স্যার 2টার সময় স্যার। 2টার সময়? তাহলে আমরা ওই যে বলছিলাম অফ ডে তে ক্লাস নিব, আমার মনে হয় অফ ডে তে না নিলে হবে। আমি যদি এই রবিবারে একটা নেই, পরের রবিবারে নেই, তাহলে হয়ে যাবে। আমাকে তাহলে 2 রবিবারে 2টা ক্লাস দিও। আচ্ছা ঠিক আছে স্যার। 2টা থেকে সবাইকেই বলতেছি, একটু কষ্ট হলেও আমাকে দিও, আমার একটু উপকার হবে। ঠিক আছে স্যার। এরপরে হলো, আচ্ছা যেটা বলতেছিলাম, রবার্ট মার্টনের অ্যানোমি অর স্ট্রেন থিওরি অফ ক্রিমিনাল বিহেভিয়ার। অ্যানোমি, এই কনসেপ্টটা আসছে এমিল ডুরখেমের কাছ থেকে। উনি এই অ্যানোমি ওয়ার্ডটা প্রথমে ইউজ করেন, এবং অ্যাকর্ডিং টু এমিল ডুরখেম, অ্যানোমি মানে হচ্ছে একটা ডিসঅর্ডার্ড সিচুয়েশন, এবং যেটা ক্রিয়েট হয় ফ্রম দ্য ব্রেকডাউন অফ দ্য ভ্যালিউস অর স্ট্যান্ডার্ডস। এই হচ্ছে অ্যানোমি, ছিল এমিল ডুরখেমের কনসেপ্ট। বাট রবার্ট মার্টন এই অ্যানোমি ওয়ার্ডটা পিক করেন, এবং উনি বলেন যে অ্যানোমি মানে ডিসঅর্ডার সিচুয়েশন, ঠিক আছে, বাট শুধুমাত্র ল্যাক অফ স্ট্যান্ডার্ড বা ব্রেকডাউন অফ স্ট্যান্ডার্ডের ফলেই অ্যানোমি হয় না। অ্যানোমিকে উনি একটু অন্যভাবে এক্সপ্লেন করছেন। উনি বলতেছেন যে আমাদের সোসাইটিতে মানুষজনের কিছু কালচারাল বা সোশ্যাল গোল থাকে। তোমরা একটু বলো তো, এই যে তোমরা এত পড়াশোনা করতেছো বা এত কিছু করতেছো, আমাদের সোসাইটির বা সোশ্যাল মেইন গোলটা কি? আমাদেরকে কি দেখতে চায় মানুষজন, বা কিসের জন্য আমরা এত কিছুর পিছনে ছুটতেছি? ফিনান্সিয়ালি স্টেবল দেখতে চায়। ফাইন্যান্সিয়াল স্টেবল হইতে চায়, মানে স্টাবলিশমেন্ট হইতে চায়, স্টাবলিশমেন্টটা চায় ফাইন্যান্সিয়ালি। ওকে ফাইন। এই স্টাবলিশমেন্টটা হওয়ার জন্য বা এই গোলটা অ্যাচিভ করার জন্য সোসাইটিতে লিগ্যাল ওয়ে আছে, মানে অ্যাপ্রুভড মিনস আছে। এই 2টা কনসেপ্টের কথা উনি বলছেন। উনি বলতেছেন মাঝে মধ্যে এই 2টা জিনিসের মধ্যে গ্যাপ ক্রিয়েট হয়। যখন এই 2টা জিনিসের মধ্যে গ্যাপ ক্রিয়েট হয়, তখন সোসাইটিতে অ্যানোমি ক্রিয়েট হয় বা ডিসঅর্ডার সিচুয়েশন ক্রিয়েট হয়। গ্যাপটা কেন ক্রিয়েট হয়? ধরো আমরা যত মানুষ আছি, তাদের গোল যদি হয় এস্টাবলিশমেন্ট হওয়া ফাইন্যান্সিয়ালি, তো সবার গোলটা অ্যাচিভ করার জন্য, সবার পক্ষে গোল অ্যাচিভ করার জন্য এই লিগ্যাল ওয়ে গুলা কি ইজিলি অ্যাভেলেবেল হয়? কোশ্চেনটা বুঝছো? আমাদের যত গোলটা হচ্ছে ধরো এস্টাবলিশমেন্ট পাওয়া, এই এস্টাবলিশড হইতে গিয়ে লিগ্যাল যত ওয়ে আছে পৃথিবীতে, সবার জন্য কি ইজিলি অ্যাভেলেবেল হয়? না স্যার, সব সময় হয় না স্যার। যখন ইজিলি অ্যাভেলেবেল না হয়, তখন কি সিচুয়েশন হইতে পারে, মানে কি হইতে পারে, সে কি করতে পারে? সে তখন স্যার ডিভাইন্ড হতে পারে স্যার, সে অন্য কোনো যেটা ইলিগাল ওয়েতে সে যেতে পারে। আচ্ছা, সে ইলিগাল ওয়েতে হইতে পারে, আবার হইতে পারে যে সে ওই গোলের পিছে না ছুটে লিগ্যাল ওয়েতেও থাকতে পারে। তো এই যে এই কম্বিনেশনটা, যখন কেউ একজন গোল থেকে সরে যায় অথবা গোল অ্যাচিভ করতে গিয়ে লিগ্যাল ওয়ে না পেয়ে ইলিগাল ওয়েতে যায়, তখন সোসাইটিতে একটা ডিসঅর্ডার সিচুয়েশন ক্রিয়েট হয়, যেটার নাম উনি বলতেছেন অ্যানোমি। এবং এই গোল অ্যাচিভ করতে গিয়ে লিগ্যাল ইলিগ্যাল ওয়ে ইউজ করা অথবা গোল অ্যাচিভ না করা, এই যে অ্যাডাপ্টেশন গোল আর মিনস এর মধ্যে, এই অ্যাডাপ্টেশনটাকে উনি খুঁজে খুঁজে 5 ধরনের অ্যাডাপ্টেশনে পাইছেন। সোসাইটিতে নরমালি 5 ধরনের লোক আছে ইন টার্মস অফ মুডস অফ অ্যাডাপ্টেশন উইথ কালচারাল গোলস এন্ড ইনস্টিটিউশনালাইজড বা অ্যাপ্রুভড মিনস। ফার্স্ট সেটটা বলতেছেন কনফর্মিটি। আচ্ছা, কনফর্মিটি হলো সোসাইটিতে এমন অনেক মানুষ আছে যাদের গোলটা অ্যাচিভ হয় থ্রু ইনস্টিটিউশনালাইজড বা লিগ্যাল ওয়ে। এরকম লোক আছে যারা হচ্ছে এস্টাবলিশমেন্ট পায় লিগ্যাল ওয়ে ইউজ করে, এরকম লোক কি সোসাইটিতে আছে? আছে স্যার। আছে। যেমন ধরো তুমি এখন ইঞ্জিনিয়ারিং পড়তেছো, তুমি পড়াশোনা শেষ করলে, পড়াশোনা শেষ করার পরে একটা লিগ্যাল ওয়েতে একটা ভালো জব পাইলা, সো তুমি এস্টাবলিশমেন্ট পাইলা, সেটা হচ্ছে কনফর্মিটিতে পড়বে। এবং এই জন্য কনফর্মিটিকে বলা হয় যে ইট ইজ অপোজিশন টু অ্যানোমি। কেন বলা হয় বলতো? স্যার কারণ স্যার কনফর্মিটিতে স্যার সবাই এই ইনস্টিটিউশনালাইজড ভাবেই স্যার সবাই এটা পেয়ে যাচ্ছে। যদি ইনস্টিটিউশনালাইজড, হ্যাঁ, যদি ইনস্টিটিউশনালাইজড ওয়েতে সবাই
অ্যাচিভ করতে পারে, তার মানে কালচারাল গোল প্লাস এবং এই ইনস্টিটিউশনালাইজড বা লিগাল মিনস গুলো প্লাস, ইন দ্যাট কেস দেয়ার ইজ নো চান্স অফ বিং ডিসঅর্ডার্ড সিচুয়েশন, কোনো ডিসঅর্ডার সিচুয়েশন হবে না অন্তত এই ক্ষেত্রে। সো এই জন্য কনফর্মিটিটাকে বলতেছে ইট ইজ অপোজিট টু অ্যানোমি। এরপরে আসতেছে ইনোভেশন। তো মার্টন এই ইনোভেশন টার্মটাকে নেগেটিভলি প্রেজেন্ট করছেন। ওনার মতে ইনোভেশন জিনিসটা হলো নেগেটিভ, মানে এখানে ইনোভেশন ওয়ার্ডটা নেগেটিভলি ইউজ করছেন। উনি বলতেছেন যে কেউ যখন কালচারাল গোলটা অ্যাচিভ করতে গিয়ে দেখে লিগাল ওয়ে গুলো অ্যাভেলেবেল না, তখন সে সোসাইটির যে লিগাল বা অর্থোডক্স বলি আমরা বা ট্র্যাডিশনাল ওয়ে আছে সেটা অ্যাভেলেবেল তার জন্য না হয়, তখন সে ইলিগাল ওয়ে বা আনইউজুয়াল ওয়েটা ইউজ করার ট্রাই করে, এবং সে যখন আনইউজুয়াল বা ইলিগাল ওয়ে ইউজ করে গোলটা অ্যাচিভ করে সেই ক্যাটাগরিটাকে উনি বলতেছেন ইনোভেশন ক্যাটাগরি। সো তার জন্য এই গোলটা প্লাস হয় আর ওয়েটা মাইনাস হয়। এটা এরকম কারা আছে বলতো পৃথিবীতে, এরকম লোক? সবাই। সবাই? স্যার একটা ব্যক্তির নাম ধরে এক্সাম্পল দিব? ব্যক্তির নাম ধরে এক্সাম্পল দেওয়ার থেকে ভালো হয় তুমি প্রফেশন বা জি স্যার। স্যার ইনভেন্টররা? কারা ইনভেন্টার্স? ইনভেন্টার্স বলতে কিসের ইনভেন্টার্স? স্যার যেমন স্যার এই বড় বড় স্যার এরকম যেটা সবচেয়ে বড় কম্পিউটার কোম্পানি আছে স্যার। না, এখানে আমি বলতেছি এই ইনোভেশনটা মানে টিপিক্যালি আমরা যে উদ্ভাবন বুঝাই এই মানে পজিটিভ সেন্সে না, এই ইনোভেশন ক্যাটাগরিটাকে উনি নেগেটিভলি প্রেজেন্ট করছেন। ঠিক আছে স্যার? জি স্যার। সো যারা মানে আমাদের কি লিগাল ওয়ে গুলা হচ্ছে সোসাইটিতে ট্র্যাডিশনাল ওয়ে, অ্যাপ্রুভড ওয়ে, কিন্তু অনেকে এই গোল অ্যাচিভ করতে গিয়ে অ্যাপ্রুভড ওয়ে খুঁজে না পেলে, নর্মালি তো অ্যাপ্রুভড ওয়েতে যাওয়ার কথা, বাট না পাইলে সে ইলিগাল ওয়েটা ইউজ করে। এটাকে উনি ইনোভেশন বলতেছে। ধরো মানে ইনোভেশনের যে টিপিক্যাল মিনিং ওই অনুযায়ী না। ধরো একজন করাপ্টেড অফিসার, ধরো একজন করাপ্টেড বিজনেসম্যান বা কি ব্ল্যাক মার্কেটের বিজনেস করে যারা, এরকম স্মাগলার্স হইতে পারে, এগুলো হলো ইনোভেশন ক্যাটাগরিতে পড়ে। এরপরেটা হলো রিচুয়ালিজম। যারা রিচুয়ালিস্ট তারা তাদের কাছে আসলে এই কালচারাল গোল অ্যাচিভ করতে গিয়ে তারা যখন দেখে যে ইনস্টিটিউশনাল মিনসটা ইজিলি অ্যাভেলেবল না, তখন তারা করে কি গোলটাকেই ছেড়ে দেয়, তারা ওয়েটাকে বেছে নেয়। তারা মনে করে যে না, আমি আর যাই হোক লিগাল এবং অনেস্ট ওয়েতেই থাকবো। সো তারা হচ্ছে রিচুয়ালিস্ট। এখন এটা হতে পারে কোনো মসজিদ মন্দিরের কেউ হইতে পারে, স্কুল কলেজের টিচার হতে পারে, মানে যারা দিন আনে দিন খায় এরকম হতে পারে। এখন তুমি বলতে পারো যে স্যার মসজিদ মন্দিরের লোকজন তো অসৎ হতে পারে, স্কুলের টিচার তো অসৎ হইতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে সে অন্য ক্যাটাগরিতে পড়বে। মানে আমি ধরো একটা এক্সাম্পল দিলে আশা করি তিনটা জিনিস ক্লিয়ার হবে তোমাদের, তোমরা আমার সাথে যদি একটু রেসপন্স করো। সেটা হলো ধরো একজন স্কুল টিচার, উনি স্কুল থেকে কিছু টাকা বেতন পায়, সেটা দিয়ে ওনার কোন রকমের সংসার চলে যায়, বাট এস্টাবলিশমেন্ট পাওয়া তো সম্ভব না। কিন্তু সে স্কুল টিচার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত স্কুলের কাজ ঠিকঠাক মতো করে, এরপরে 5টার পর সে টিউশন করে, কোচিং করায় অথবা আদার্স লিগ্যাল বিজনেস করে সে মোটামুটি বেশ টাকা পয়সা ইনকাম করছে এবং সোসাইটিতে তার একটা এস্টাবলিশমেন্ট আছে। সে কোন ক্যাটাগরিতে পড়বে? কনফর্মিটিতে পড়বে। কিন্তু ওই স্কুল টিচারটা ওই 9টা 5টা স্কুল টাইমই করে, মাস গেলে যে ক টাকা বেতন পায় ওটা দিয়ে দিন আনে দিন খায়, হয়তো 2-1 বেলা মাসে খেতে না পারে, বাট যা বেতন পায় তা দিয়ে মোটামুটি সে চলে যায়। সে কোন ক্যাটাগরিতে পড়বে? রিচুয়ালিস্ট। বাট উনি 9টা 5টা সে অফিস ঠিকঠাক মতো করে না, ওই সময় প্রাইভেট পড়ায়, টিউশন করে, বিভিন্ন বিজনেস করে, স্কুল টাইম ফাঁকি দেয়, দিয়ে অনেক টাকা পয়সা ইনকাম করে সে সোসাইটিতে এস্টাবলিশমেন্ট পাইছে। সে কোন ক্যাটাগরিতে পড়বে? ইনোভেশন ক্যাটাগরিতে পড়বে। তার মানে একই ব্যক্তি, প্রফেশন হচ্ছে তোমার একই, বাট ওয়ে অফ লিডিং দ্য ওয়ান্স লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে আদৌ এস্টাবলিশমেন্ট পাইছে কিনা এটা ইম্পর্টেন্ট,
আর এস্টাবলিশমেন্ট পাইলে সে কোন ওয়েতে পাইছে সেটা ইম্পর্টেন্ট। যদি সে এস্টাবলিশমেন্ট পায় এবং ওই এস্টাবলিশমেন্টটা লিগ্যাল ওয়েতে হয়, সে কনফর্মিটিতে পড়বে। যদি সে এস্টাবলিশমেন্ট না পায় এবং লিগ্যাল ওয়েতে থাকে, সে পড়বে রিচুয়ালিস্ট ক্যাটাগরিতে। বাট সে যদি এস্টাবলিশমেন্ট পায় কিন্তু ইলিগাল ওয়েতে হয়, সে পড়বে ইনোভেশন ক্যাটাগরিতে। এবং সে যদি এস্টাবলিশমেন্ট না পায় এবং তার ওয়েও যদি লিগ্যাল না হয়, সে পড়বে রিট্রিটিস্ট ক্যাটাগরিতে। মানে এই রিট্রিটিস্ট ক্যাটাগরিতে যারা পড়ে, যারা রিট্রিটিজমে বিলং করে, তাদের গোল বলেও দুনিয়াতে কিছু থাকে না, তাদের ওয়েটাও লিগ্যাল হয় না। এটা হইতে পারে তোমার ভিক্ষুক হইতে পারে, সন্ন্যাসী হইতে পারে, ড্রাগ অ্যাডিক্ট হইতে পারে, যাদের আসলে গোল বলেও কিছু নেই, যাদের ইনস্টিটিউশনালাইজড মিনসে থাকা হয় না। এখন ড্রাগ অ্যাডিক্ট আর ড্রাগ ডিলার কিন্তু দুই জিনিস। ড্রাগ অ্যাডিক্ট যদি রিট্রিটিস্টে পড়ে, ড্রাগ ডিলার কোন ক্যাটাগরিতে পড়বে? স্যার ইনোভেশন। ইনোভেশনে। কারণ নর্মাল সেন্সে ধরে নেওয়া হয় যারা ড্রাগ ডিলার তাদের অনেক টাকা পয়সা থাকে, সোসাইটিতে তারা যে গোলটা চায় তারা হয়তো সেটা অ্যাচিভ করতে পারে। এখন যদি তার এস্টাবলিশমেন্ট না থাকে তাহলে সে রিট্রিটিজমে চলে আসবে। মানে এক্ষেত্রে ধরো, আমি আবারও বলতেছি ওই স্কুল টিচারের এক্সাম্পলটার মতো, শুধু প্রফেশনটাই তাকে ক্যাটাগরি ভাগ করে দিবে না। ধরো একজন ভিক্ষুক, তাকে ধরে নেওয়া হয় সে হচ্ছে রিট্রিটিস্ট ক্যাটাগরিতে পড়বে, কারণ তার এস্টাবলিশমেন্টও নাই, লিগ্যাল ওয়ে তো নাই। কিন্তু তুমি এখন বলতে পারো স্যার একজন ভিক্ষুকের তো 5 তলা বাড়ি আছে, বাড়ি থাকতে পারে, তখন সে কোন ক্যাটাগরিতে পড়বে বলো তো? একজন ভিক্ষুকের যদি 5 তলা বাড়ি থাকে, এস্টাবলিশমেন্ট থাকে, ভিক্ষা করে, তাহলে সে কোন ক্যাটাগরিতে পড়বে? ইনোভেশন ক্যাটাগরিতে পড়বে। কারণ তার গোলটা হয়তো অ্যাচিভ হয়েছে ঠিকই, কিন্তু ভিক্ষা করা কিন্তু আমাদের সোসাইটিতে ইনস্টিটিউশনালাইজড বা সোশ্যালি অ্যাপ্রুভড বা লিগ্যাল মিনস না। সো সে হচ্ছে তখন ইনোভেশন ক্যাটাগরিতে পড়বে। সো পার্সনটা যাই হোক, তার গোল অ্যাচিভ হয়েছে কি হয় নাই যাই হোক, ডিপেন্ড করবে সে কোন ওয়েতে সেটা অ্যাচিভ করতেছে বা করে নাই। আচ্ছা, ফাইনাল থিং ইজ রেবেলিয়ন। যারা রেবেলিয়ন ক্যাটাগরিতে বিলং করে তারা হলো তোমার, মানে ওই যে নামে যেটা বলে বিদ্রোহ, তাদের কাছে এক্সিস্টিং সোশ্যাল স্ট্রাকচারটা পছন্দ হয় না, তারা সোশ্যাল স্ট্রাকচারে চেঞ্জ আনতে চায়। এবং এই চেঞ্জ আনতে গিয়ে তারা সফল হতেও পারে আবার নাও হতে পারে। সো প্লাস মাইনাস দুইটাই হইতে পারে। আবার তাদের এই চেঞ্জের ক্ষেত্রে যেই ওয়েটা তারা ইউজ করে সেটা তাদের ইনস্টিটিউশনালাইজড বা লিগালাইজড ওয়ে হতে পারে, আবার ইলিগাল ওয়ে হতে পারে। সো বোথ ক্যান বি প্লাস মাইনাস। এখন ধরো আমি যদি বলি জঙ্গিদের কথা, তাদের গোল অ্যাচিভ হয় নাই, গোল অ্যাচিভ হচ্ছেও না, সো তাদের এটা মাইনাস। আবার তাদের যদি ওয়েটা বলি সেটাও লিগাল না, ইলিগাল ওয়ে, সেটাও মাইনাস। আবার বোথ প্লাস হইতে পারে, এরকম কোন এক্সাম্পল দিতে পারবা বলো তো? মুক্তিযুদ্ধ। ধরো আমাদের মুক্তিযুদ্ধ, সো আমাদের গোল ছিল কি টু গেইন দ্য ইন্ডিপেন্ডেন্স। সো আমরা ইন্ডিপেন্ডেন্স অ্যাভেল করতে পারছি, এটা হচ্ছে আমাদের জন্য প্লাস ছিল। সরি, সো মুক্তিযুদ্ধে প্লাস ছিল। এখন মুক্তিযুদ্ধে আমরা যুদ্ধ করে তাদের তো মানুষ মারছি, এখন এটা কি আমাদের প্লাস ছিল না মাইনাস ছিল? সেটা মাইনাস ছিল। মাইনাস ছিল। অ্যাপারেন্টলি মনে হইতে পারে যে মাইনাস ছিল, বাট ইফ ইটস, আমরা তো যুদ্ধ করছি, প্রথম কথা হচ্ছে আমরা যুদ্ধ করছি। সো ইফ ইটস রিগার্ডিং ওয়ার, তোমার তো মানুষ মারতেই হবে। যুদ্ধ তুমি মানুষ না মারলে তো স্যার গোলই আসতো না স্যার, গোলে হ্যাঁ, পূরণ হইতো আমি না। এটাই বলছি। আমার কথা হচ্ছে না, সবসময় যে মানুষ মাইরা গোল অ্যাচিভ করলেই কি ওয়েটা লিগাল হয়ে যাবে সেটা না। তখন সেই ক্ষেত্রে তোমার গোল অ্যাচিভ হবে প্লাস, বাট মানুষ মারলে সেটা নেগেটিভ হয়ে যেতে পারে। বাট আমরা তো করছি তাদের সাথে যুদ্ধ, যুদ্ধ করতে হলে তো তোমার মানুষ মারতেই হবে। বাট ইফ ইটস রিগার্ডিং ওয়ার, দেন ইউ উইল হ্যাভ টু মেইনটেইন সাম প্রিন্সিপালস। ওয়ারের কিছু, যুদ্ধের কিছু নিয়ম নীতি আছে, সেটা তোমার মেনে চলতে হবে। এখন ওয়ারের অন্যতম একটা প্রিন্সিপাল কি, যে তোমার যুদ্ধটা হবে সামরিক বাহিনীর সাথে, বা যারা যুদ্ধ করতেছে ফাইটার্স এর সাথে, ফাইটার্স এর, মানে তুমি সিভিলিয়ান পার্সন মারতে পারবা না।
এখন আমরা কি ওদের কোন সিভিলিয়ান পার্সন বেসামরিক লোক মারছি? না স্যার। সো আমরা কিন্তু মোরালেস যুদ্ধের প্রিন্সিপালটা মেনে যুদ্ধ করছি। সো আমাদের জন্য এটা ইনস্টিটিউশনালাইজড ওয়ে ছিল। কিন্তু তারা তাদের যে গোল ছিল আমাদেরকে ধরে রাখা, তাদের গোল কিন্তু অ্যাচিভ হয় নাই। সো তাদের জন্য গোলটা মাইনাস ছিল। আবার তারা যে যদি আমাদের যুদ্ধ করে থাকে আমাদের সাথে, তারা কি আমাদের শুধু ফ্রিডম ফাইটার্সদের সাথে যুদ্ধ করছে না সিভিলিয়ান মানুষও মারছে? আমাদের বেসামরিক জন্য তারা মেরে ফেলছে। সো তাদের জন্য এটাও মাইনাস ছিল। সো মুক্তিযুদ্ধের কথা বলতে গেলে that was both minus for them, মানে পাকিস্তানের জন্য, আর both plus for us, বাংলাদেশের জন্য। এই হচ্ছে আজকের ক্লাস। আর আমি আনমিউট করব রে। ওকে, সো আমি তোমাদেরকে খুব সম্ভবত একটা ডকুমেন্ট কালকে দিছি, সাজিদ বা তানভীর বলতেছিল যে ডকুমেন্টটা পায় নাই, আমি আজকে আবার দিছি। তোমরা কি কোনো ডক ফাইল পাইছো? জি স্যার, পাইছি স্যার। আচ্ছা ঠিক আছে। সো আর আজকে আবার আরেকবার নক দিবা, আমি তোমাদের অ্যাসাইনমেন্টের লিস্টটাও দিয়ে দিব। আর পরীক্ষা কবে দিবা তুমি আমারে কি বলছিলা, আমি ভুলে গেছি। স্যার 16 তারিখ দুপুর 12টায় স্যার। ঠিক আছে, তুমি পরীক্ষার আগের দিন রাতে আমার একবার মনে করে দিবা, ঠিক আছে? তাহলে আমি আজকের ক্লাস শেষ করে দিলাম।